মা কি মা? কি করতেছো তুমি? কই কিছু করি না তো। কিছু করি না মানে? তোমার আমি কতবার করে কইছি কত যে তোমার আর এইগুলা কাজ করা লাগবে না। আরে তোমার এসব কাজ করার জন্য তো আমি আছি, তুমি আমার কোনো কথা শোনো না। পাগল মাইয়া কই কি আমি কাম ছাড়া থাকতে পারুম? কাম কইরে এই পর্যন্ত থাকলাম, আমি বইসা ওই রেস্ট করে থাকতে পারি না। তাছাড়া মারে এই কামরে কেমনে ভুলি ক? এই কাম কইরেই তো তোর বাপ মরণের পর থেকে তোরে বড় করলাম, এই সংসারটা শক্ত হাতে চালাইলাম। আমি তো মা এই কাম ছাড়া থাকতে পারুম না। আমার তুই অত কঠিন হইস না, তো কঠিন করে তাকাইস না তো বাবা। আচ্ছা কঠিন হইতাছি না, এখন যেটা কইতাছি এইটা করো। সকাল থেকে অনেক মেশিন চালানো হয়েছে, এখন ঘরে গিয়ে একটু রেস্ট নাও, বাকি কাজগুলো আমি কইরা তারপর তোমার কাছে আইতাছি। ওঠো ওঠো কইতাছি, যা বাগা ওঠো। দেখছো মাইয়ার কথা, আর একটু এই হাতের কাজটা শেষ করে যাইতে না পারতাম। আমি করতেছি হাতের কাজ শেষ। আচ্ছা ঠিক আছে তাহলে কর। বাবা, এই গ্রামের পরিবেশটা কিন্তু আমার খুব ভালো লাগছে। কত শান্ত না? হ্যাঁ একেবারে, এবং মানুষগুলোও ভালো। হ্যাঁ ঠিকই বলছো। আচ্ছা বাবা শোনো না, আমার তো জামাগুলো বানাতে দেওয়া লাগতো। একটা কাজ করি, আগে জামাগুলো বানাতে দে, তারপর বাড়িতে যাই। ঠিক আছে চল। ও শোন, আগে বাড়িতে যাই, বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করে তারপর না হয় আমরা বাজারে যেয়ে দর্জির কাছে দিয়ে দেবো। না বাবা, তাতে অনেক দেরি হয়ে যাবে। তুমি তো জানো আমি সাথে করে সেরকম কোনো ড্রেস নিয়ে আসিনি। জামাগুলো বানানো খুব জরুরি। আমি আসার পথে শুনলাম এই সামনেই নাকি একটা মহিলা টেইলর আছে, খুব ভালো জামা কাপড় বানায় নিজের বাড়িতেই। আমি একটা কাজ করি, ওখানে জামাগুলো দিয়ে তারপর বাড়িতে যাই। তো শিওর? একদম শিওর। ঠিক আছে তাহলে চল। চলো। রাস্তাগুলো অনেক সুন্দর না বাবা? বাড়িতে কেউ আছেন? এই সময় আবার কি আইলো? এটাই বাড়ি বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে মাহি তুই, দোস্ত কেমন আছিস? ভালো আছিস? কতদিন পর। কি একটা অবস্থা, সামান্য ম্যানার নাই। কার সাথে কিভাবে কথা বলতে হয়, এভাবে কেউ জড়াই ধরে নাকি? কি বলছিস মাহি? তোর সাথে আমার ম্যানার মেইনটেইন করে কথা বলতে হবে? এই মাহি, তোর কি পরিচিত নাকি? ধুরো, এই বাড়িতে দর্জির কাজ করে কে রে? ডাক তো। আমি করি। কি করতে হবে বল? সিরিয়াসলি? ও মাই গড, বাবা কি বলতিছে? ও দর্জির কাজ করে? আমি তো আমার বাবার সাথে পরিচয় করে দিতে চাচ্ছিলাম যে এটা আমার কলেজ লাইফের ফ্রেন্ড, কিন্তু এখন দেখি কোনো পরিচয়ই নাই যে তোকে পরিচয় করাবো। ছি, 2 টাকার একটা সেলাই মেশিন চালায়, সে আবার এসে আমাকে জড়ায় ধরে। কি বলছিস দোস্ত? তুই আমার সাথে এইভাবে কথা কইতেছস? তুই কি ভুইলা যাইতেছস যে আমরা দুইজন কিন্তু একসময় কলেজ ফ্রেন্ড ছিলাম, আমাদের বন্ডিং অনেক ভালো ছিল। কে জানতো তুই এরকম একটা ফকিন্নির ঘরে ফকিন্নি? আমি তো জানতাম না। তখন তো দেখে মনে হতো না ভদ্র শান্তশিষ্ট একটা মেয়ে। আর শোন, ওগুলো না পাস্ট। কোনো ইন্টেলিজেন্ট ব্যক্তি না পাস্ট নিয়ে পড়ে থাকে না, হয় প্রেজেন্ট নাহলে ফিউচার নিয়ে চিন্তা করে। হ্যাঁ, তুই এইসব বুঝবি কিভাবে? তোর তো কাজ হচ্ছে ওই 10 টাকার একটা সুতার গাড়ি কিনে ওই হচ্ছে 1200 টাকা দামের সেলাই মেশিনে জামাই সেলাই করা। এর চাইতে বেশি চিন্তাধারা তোর মাথায় আসবে না। সে যাই হোক, তোর বাড়িতে এসে আমার মনে হচ্ছে আমি ভুলেই করছি। আমি যদি আগে জানতাম যে এইটা তোর বাড়ি, আমি না আমার পায়ের ধুলাটাও ফেলতে আসতাম না। মামুনি, এসে যখন গেছি অত কথা খরচ করে কি লাভ? দিয়ে দাও। আর হ্যাঁ, ভালো করে শোনো, ভালো করে কিন্তু সেলাই করতে হবে, আবার যেন নষ্ট না করে। না না আঙ্কেল, আমার মা এবং আমার কাজ অনেক ভালো। আমার মা তো অনেক বছর এই সেলাইয়ের কাজ করে। রীতিমতো তো আমার মা এই সেলাইয়ের কাজ করেই আমারে পড়াশোনা করেছে, আমারে বড় করছে। আমাদের হাতের কাজ নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। মাহি দে, আমরা অনেক ভালো করে সেলাই করে দেব। ধর, জামাগুলো কিন্তু অনেক দামি, বুঝতে পারছিস? সো ওইভাবে সেলাই করবি। আর মজুরি নিয়ে চিন্তা করিস না, তোর যদি অ্যাডভান্স লাগে বল, আমি এখনই দিয়ে যাচ্ছি। না, মজুরি দেওয়া লাগবে না, সেলাই কমপ্লিট হলে পরেই আমার এই মজুরি দিস। আচ্ছা যাক, অনেক কথা হইলো দোস্ত, চল আমাদের ঘরে গিয়ে বস, 1 কাপ চা অন্তত খেয়ে যা। কি স্পর্ধা!
কি সাহস আর কি চিন্তা ভাবনা, আমাদেরকে বলে এই কুড়ে ঘরে ঢুকে এক কাপ চা খাবো, তাও ওদের হাতের। তোদের হাত পা দেখি না মনে হচ্ছে টু মাছ নোংরা, কতদিন যে গোসল করিস না ঠিকভাবে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে, আমি জাস্ট দাঁড়াতে পারতেছি না। বাবা চলো, শোন, জাস্ট আমার জামাগুলো সুন্দর করে সেলাই করে রাখবি, সেলাই যেন খারাপ না হয়, জামাগুলো টু মাচ এক্সপেন্সিভ। চলো বাবা। হ্যাঁ চল। এই মাইয়া, এই যে মাইয়ার এতগুলা কথা কইয়া গেল, তোর আর আমার এতগুলো অপমান কইয়া গেল, তুই দেখি চুপ করে শুনলি, কিছু কইলি না? মা তুমিও না, দূর মন খারাপ করো না তো। শোনো না, কি এমন খারাপ কথা কইছো কও তো? আমরা তো আসলে দর্জি, তো দর্জিরে যদি কেউ দর্জি কয় এতে খারাপ ভাবে নেওয়ার কি আছে? না না, দর্জি কইছে ওইটার লেগে তোমার কষ্ট না, আমরা গরিব, আমরা নোংরা, এর লেগে এতগুলো কথা কইলো। আমার কি কষ্টটা লাগছে মা, এইভাবে করে মানুষের অপমান করে। মা কষ্ট পায় না তো, ও তো আমারই বান্ধবী, বুঝতে পারে না আসলে বড় লোকের মাইয়া তো, তাই ওরকম একটু ছটপট। তাই বলে এতগুলো কথা চলো না মা। কিছু কইলি না, আমার কি কষ্ট লাগছে। উফ, প্রচুর ক্ষুধা লাগছে বাবা, পেট ভরে ভাত খেতে হবে, বুঝছো? এই যে উকিল ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? অবস্থার কি হইব? আপনি তো কতদিন যাবে বলতেছেন যে আমার বাইরে জামিন করাবেন, কই 3 মাস হয়ে গেল, খালি আমার ঘুরে দিয়েছেন। যদি না পারেন আমার বলে দেন, আমি অন্য কোথাও যাই। আপনার কি মনে হয় আইন কি হাতের খেলনা নাকি হাতের মোয়া, যে গুড়মুড়ি মাখিয়ে হাতের মোয়া বানিয়ে ফেললাম, তাই না? আপনি জানেন আইনের মার প্যাচ কতটা? একটা আসামিকে ছাড়াতে গেলে একটা উকিলের কত কষ্ট করতে হয়, কত কত কাঠখয়লা তার পোড়াতে হয়। শুধু শুধু আমার বাড়ির উপরে এসে চিল্লাপাল্লা করছেন। আপনাকে তো ডেট দিছি, তাই না? শোনেন, আপনারা উকিলরা কি পারেন না পারেন সেটা আমরা ভালো করেই বুঝি। একটা সহজ বিষয়ে পেঁচাইয়া পোষাইয়া আপনারা এটা কি কঠিন বানায় ফেলতেছেন। আমার ভাই তো কোনো অপরাধ করে নাই, বিনা দোষে শাস্তি পাইতেছে। আপনারা আমি বললাম আপনি একটু ভালোভাবে যদি উপস্থাপন করতে পারেন তাহলে তো আমার ভাই জামিন পেয়ে যেতেছে, আপনি করতে পারতেছেন না কেন? তার মানে কি এখন আপনার কাছ থেকে আমার ওকালতি শিখতে হবে? কোর্টে কিভাবে কথা বলতে হবে না বলতে হবে সেটাকে আপনার কাছ থেকে আমি শিখবো? আর কে বলছে আপনার ভাই অপরাধী না? আমি সমস্ত খবর নিয়ে দেখছি আপনার ভাই অপরাধী। আর শোনেন, আপনার ভাই যেই মামলায় আটক হয়েছে সেখান থেকে ছাড়িয়ে আনা না এতটা চারটিখানি কথা না, প্রচুর কাঠখয়লা পোড়াতে হবে। সে অনেক ব্যাপার স্যাপার আছে, আপনি বুঝবেন না। আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি, আপনি তো 6 মাসের অপেক্ষা করছেন, আর 2-3 মাসের মধ্যে আমি আমার কাজ সেরে ফেলবো, মানে আমি সাকসেস হবো এই কেসে। শুনেন, আজ পর্যন্ত কোনো মামলা আমি হারিনি, বুঝতে পারছেন? ইয়াং ম্যান, আপনাকে বলতেছি, আমি শুরু থেকেই লক্ষ্য করতেছি আপনি উকিলকে যেভাবে আপনি কথা বলতেছেন তাতে মনে হইতেছে যে উকিলের থেকে আপনার অভিজ্ঞতা অনেক বেশি। আপনি আইন সম্বন্ধে কতটুকু জানেন? আপনার যে আসামি সে তো প্রকৃত আসামি। এখানে আমার এই যে মেয়েটা, এ কিন্তু সিনিয়র উকিল। আপনি কি বললেন যে আমার মেয়ে যদি না পারে আপনি এই কেসটা ট্রান্সফার করে আরেকটা উকিল ধরবেন? আমার মেয়ে যদি না পারে তাহলে কোনো উকিলে কিন্তু পারবে না মিস্টার, কারণ সে সিনিয়র উকিল। শোনেন, আমি যদি ওকালতি জানতাম, আপনি কি বললেন আপনার মেয়ের থেকে আমি বেশি বুঝি, আমি যদি ওকালতি জানতাম তাহলে আপনার মেয়েরে ধরতাম না। আর আপনার মেয়েরে ধরছি এমনিতে না, কিন্তু মোটা অঙ্কের কসকসা টাকা দিছি। টাকায় যদি কথা না কয় তো এই টাকা দিয়ে লাভ আছে? আপনার মেয়ে টাকা নিছে, টাকার বিনিময়ে জামিন করে দেবো কইছে, আপনি সে করাইতে পারতেছে না, না পারে টাকা ফেরত দিয়ে দেখ। টাকা দিব মানে? কিসের টাকা? হ্যাঁ। আরে বাবা রে বাবা, আমার বাড়ির উপরে যেচে চেয়ে আসছে টাকা চাওয়ার জন্য, তাই না? সমস্যা কি আপনার? আপনি আমাকে যে টাকা দিবেন সেটা হচ্ছে আপনার ভাইয়ের পিছনে খরচ করার জন্য, মানে তার মামলায় খরচ করার জন্য, সাক্ষী জোগাড় করা, এখানে যাও সেখানে যাও, কত কিছু করতে করতে না উল্টো আমি আমার পকেট থেকে আরো টাকা খরচ করছি। আপনি আমাকে সেই টাকা আরো দিবেন। কি 1 লাখ টাকা দিছে তার মধ্যে এত কথা? আপনি জানেন এই সমস্ত আসামিকে ছাড়াতে লাখ লাখ টাকা মানুষ দেয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম। আপনার তো এটা ব্যবসা না হইলে একজন আসামিরে ছাড়াইতে এতদিন সময় লাগে। আপনি কি ভাবছেন আমি কিছু বুঝি না? আমি অবশ্যই বুঝি। আপনি আসামিরে ছাড়ার নাই এই জন্য, না আসামি যদি ভিতরে থাকে এই সুযোগে আপনি যত সময় যাবে আমার কাছ থেকে টাকা আদায় করতে পারবেন। আমি বুঝি না মনে করছেন? আমি সব বুঝি। শোনেন, যদি টাকা আরো লাগে আমি টাকা দিতে রাজি আছি, তবে আমার ভাইয়ের জামিনের পরে। এই চুপ থাকেন, আর একটি কথাও আপনি বলবেন না। জান, আপনি না বলছেন অন্য উকিল ধরবেন, আপনি অন্য উকিল ধরে তারপর আপনার ভাইকে জামিন করাবেন। আমি দেখতে চাই কোন উকিল এই মামলায় জিতে, আমি ব্যথিত। জান এখান থেকে। মানে যে মিস্টার বললেন না, উকিল কি বলেছে শুনেছেন তো?
যান আপনি অন্য উকিল ধরে আপনার ভাইকে ছাড়িয়ে নিন, যান। যান, আর একটি কথা না, যান এখান থেকে চলে যান। আমার টাকা আউট। কোথা থেকে যে আসে বাবা এইসব, আমার মাথা এত প্রেসার এগুলো নিয়ে। চলো ভিতরে যাই। ফুল ও মা, মা কই যেতেছো তুমি? ও মা আমি তোরে দিয়েতে যাই। আমারে দিয়ে আসতে? তুমি আমারে কই দিয়ে আসবা? কেন কোর্ট বিল্ডিং? মা কি কইতেছো না কইতেছো আমি কিন্তু কিচ্ছু বুঝতাছি না। তোমার কাছে কি কোর্ট বিল্ডিং প্রাইভেট কোচিং মনে হইতাছে? আমি কি ছোট আছি যে তুমি আমাকে হাতে করে ধরে স্কুলে দিয়ে আসবা? দেখো এইগুলো ভাল লাগতেছে না, তুমি বাড়িতে যাও তো। কথা কম ক, কথা তুই কম ক। ছোটবেলা থেকে তোরে আমি স্কুলে দিয়ে আসছি, কলেজে দিয়ে আসছি, আবার আসার সময় নিয়ে আসছি। আর তুই এখন বড় হইছিস, তোর কাছে মনে হয় তুই বড় হইছিস, আমার কাছে তুই ছোটই আসিস। মা গো তুই যে যাস গা মা, আমি তো ঘরে মন টিকে না, আমার মন সবসময় বাইরাম বাইরাম করে। তোর না জানি কোন সময় কোন বিপদ হয় মা, কত শত্রু তোর। মা আমার শত্রু হইব? আরে বাবারে, তোমার মেয়ে একজন সরকারি পিপি, তার শত্রু থাকবে কিসের জন্য কও তো? আল্লাহ কি কই আমার বোকা মাইয়া, তুই বোকায় থেকে গেলি। উকিল হইছস, পিপি হইছস, কিন্তু তোর মাথায় একটু বুদ্ধি নাই। ধর মা, তুই একটা মামলা লড়লি, ওই মামলায় তুই জিততে গেলি, কিন্তু তোর যে বিপক্ষ, ওই বিপক্ষ লোকজন তো তোর শত্রু। তারা কোন সময় কোন দিক দিয়ে তোর ক্ষতি করবো রে মা, তুই কি সেটা বুঝবি? আমি অত কথা জানি না, আমি তোরে দিয়ামো, আবার তোর ওই যে ওই কোর্টের কাজ কাম শেষ হইলে আসতে সময় মা তোরে আবার লইয়ামো। হ্যাঁ শোনো মা, তোমার মেয়ের না ক্ষতি কেউ করতে পারবো না, তুমি একদম চিন্তা করো না। আমার ক্ষতি করব এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। তাছাড়া শোনো, তুমি বাড়িতে যাও, আমাকে নিয়ে চিন্তা করা লাগবে না। আরে রাস্তার মাথায় তো আমার প্রাইভেট আসতেছে, আমি তো প্রাইভেটে করেই যাব, তাই না? তাহলে ঘরে মোবাইল আছে, মোবাইলে কল দিলে তুই কল ধরবি, ঠিক আছে? আর শোন, চোখ কান খোলা রাখবি, সবসময় খেয়াল রাখবি, মনে মনে রাখবি তোর আশেপাশে সব থাকতেই পারে। তাহলে তুমি এখন বাড়িতে যাও, ঠিক আছে? আর শোনো, আমি যেন কোর্ট থেকে এসে না দেখি যে তুমি মেশিনে বসছিলা, ঠিক আছে? আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া। আল্লাহ আল্লাহ তোমার হাতে দিলাম, যাও মা। আচ্ছা মা। নিচের দিক তাকাই যাও, চোখ কান খোলা রাখো। হ্যাঁ ফোন করিস মা, ফোন ধরিস। বাবা, বাবা, হ্যাঁ এই যে আসছি রে মা। কোথায় তুমি? আরে এই তো। ধরো। কি ব্যাপার, রাগ করছিস কেন? বাবা, আমার সোজা সাপটা কথা, আমি আজকের থেকে ওকালতি আর করব না, আমার ক্যারিয়ার আমি এখানে শেষ করে দেব, মানে দি ইন। কেন, সমস্যাটা কি? কি হয়েছে আমাকে খুলে বল। কি হয়েছে? কি হয়েছে? বিগত বেশ কিছুদিন যাবত আমি যতগুলো মামলা হাতে নিচ্ছি ততগুলোতেই আমি ফেল করতেছি, মানে আমি কোনোভাবেই জয়ী হচ্ছি না। আমি মানে পিছনে পড়ে যাচ্ছি অনেক, যেটা আমি সহ্য করতে পারছি না। কিন্তু তোর প্রতিদ্বন্দ্বী উকিল কে যে তোকে হারাচ্ছে? আমি তো সেটাও জানি না, সে কতটা চতুর, কতটা ইন্টেলিজেন্ট, আমি সেটাই মানে ভেবে পাচ্ছি না। মামলা কোর্টে ওঠার আগেই সে আসামিকে খালাস করে নিয়ে যাচ্ছে। চিন্তা করো, আমি যে তার সাথে লড়বো সেই কোনো স্কোপ সে আমাকে দিচ্ছে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই তো এর আগে কোনো মামলায় হারিসনি, কিন্তু ইদানিং হারতেছিস। আর তোকে হারাচ্ছে যে উকিল, ওর খোঁজ নে তো, ওকে বা কাহারা। আমি নাম শুনছি, কি ফুল চৌধুরী না কি যেন নাম। এই মেয়ে কোথা থেকে আসছে আমি কিছু বুঝতে পারছি না। আর আর তুমি একটা জিনিস ভেবে দেখছো, আমি এত সিনিয়র, অথচ এই মেয়ে কিছুদিন যাবত উকিল হয়ে সে আমাকে টক্কর দিচ্ছে। আই মিন সে এত ভালোভাবে সফটলি কেসগুলো হ্যান্ডেল করতেছে, আমি তো ভেবেই পাচ্ছি না কিভাবে সম্ভব। স্ট্রেঞ্জ, ডাল মে কুছ কালা হ্যায়। তার মানে সে অল্প কয়েকদিন ধরে জয়েন করে তোকে ফেল করে দিচ্ছে, সমস্ত মামলায় সে জিতছে, তুই হেরে যাচ্ছিস। মানে আমার কাছে কিন্তু হিসাবটা মিলতেছে না রে মা। আমার কাছেও না, আমি আর এই অপমান নিতে পারছি না। যেখানে আমি একটা কেসও হারিনি, সেখানে আমি পর পর এতগুলো কেস একদম। রিল্যাক্স রিল্যাক্স, কোর্ট থেকে আসছিস, ভিতরে যা, ফ্রেশ হ, খাওয়া দাওয়া কর, মাথা ঠিক হয়ে যাবে। আর এদিকে ওই উকিলের যে কি করতে হবে সেটা আমার উপরে ছেড়ে দে, আমি খোঁজ নিচ্ছি। ওকে, যা যা, এনে নে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি আপনার কাছে যাচ্ছিলাম। আমার কাছে? কিন্তু কেন? আমার ছোট ভাই বেশ কিছুদিন যাবৎ জেলে আছে, ওরা জামিন করাতে পারতেছি না, মানে আপনি যদি জামিন করে দিতেন। ও, বুঝতে পেরেছি। কিন্তু আপনি এখন কেন এসেছেন আপনার ভাইকে জামিন করানোর জন্য? এর আগে কোনো উকিলের কাছে যাননি? উকিল ধরছি তো, উকিলের কাছে অনেকবার গেছি, অনেক টাকা পয়সাও দিছি, কিন্তু উনি জামিন করাতে পারতেছে না। আর উনি আমার এটাও বলতেছে যে উনি যদি জামিন করাতে না পারে অন্য কোনো উকিল নাকি পারবে না। ম্যাডাম, যে করে হোক আমার ছোট ভাইটার আপনি জামিন করায় দেন। আচ্ছা আচ্ছা, দাঁড়ান। বিষয়টা হচ্ছে, আপনি একটু আমাকে খুলে বলুন তো, আপনার ভাইয়ের অপরাধটা কি? ম্যাডাম, বিশ্বাস করেন আমার ভাইটা একদম ছোট মানুষ, কোনো অপরাধ করে নাই, একদম বিনা দোষে পরে মার্ডার মামলায় জেল হাজতে ভরে রাখছে ম্যাডাম। বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনার ভাই যদি সত্যি সত্যি নিরপরাধ হয়ে থাকে এবং তাকে মিথ্যা মার্ডার মামলায় ফাঁসানো হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি আপনার ভাইয়ের পক্ষে লড়ব এবং আপনার ভাইকে জামিন করানোর ব্যবস্থা করব। আর যদি আপনার ভাই অপরাধ করে থাকে তাহলে দেখুন, আমার কিছুই করার থাকবে না, কারণ আমি একজন সরকারি পক্ষের উকিল। ম্যাডাম, আমার ভাই একদম নিরপরাধ, ও কোনো অপরাধ করে নাই, আপনি দেখলেই বুঝতে পারবেন। ওর মতো মানুষ কোনো অপরাধ করতে পারে না, ও ছোট মানুষ, ওরে শুধু শুধু জেলখানায় ভরে রাখছে মিথ্যা অপবাদ দিয়া। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনার ভাইয়ের মামলার যে নথিপত্রগুলো আছে এগুলো আপনি আমার অফিসে নিয়ে আসুন, বাকিটা আমি দিচ্ছি। আচ্ছা ম্যাডাম, টাকা পয়সা কেমন লাগবে যদি কইতেন। দেখুন, আমি একজন সরকারি পক্ষের উকিল, টাকা পয়সা নিয়ে আপনার ভাবতে হবে না, এটা পরে দেখা যাবে। জি ম্যাডাম, জি। আমার ওকালতির দরকার নেই, আমার টাকা নিয়ে আমি চলে যাবো, তাইলে হইব। এই উকিলাপা, উকিলাপা, বাইরে আসেন। কি ব্যাপার? আপনি আমার বাড়ির উপরে রাত্রেবেলা? সমস্যা হয়েছে কোনো? সমস্যা কি হয়েছে আপনি জানেন না? আপনারে আমি মামলার রায়ের জন্য টাকা দিছি, আপনি কি বললেন যে যত দ্রুত সম্ভব এই মামলাটা ডিসমিস করে দিবেন। টাকা নিলেন গা 36,750 টাকা। মামলার রায়ের তো খবরই নেই, আমার নামে নাকি ওয়ারেন্ট বার হয়ে গেছে, পুলিশ এখন আমার খুঁজতেছে। আমি বনে থাকি 2 দিন, জঙ্গলে থাকি 2 দিন, পানির নিচে থাকতে হয় 2 দিন। আমার এত কিছু প্রয়োজন নেই, আমার টাকা আমার দিয়ে দিন। এই, আপনার সাহস তো কম না? আমার বাড়ির উপরে এসে আপনি চিল্লাপাল্লা করছেন? কি ভাবছেন আপনি দুটো ধমক দিবেন আর আমি আপনার সেই ধমকে ভয় পাবো? আরে বাবা, কেস মামলার খবর আপনি কি রাখেন? সে যাই হোক, একটা কাজ করেন, আপনি আমাকে আর 2-3টা দিন সময় দেন, দেখি কোর্ট থেকে তো আবার ডেট ফেলছে, তখন দেখা যাবে কি করা যায়। শুনেন, আমি মূর্খ মানুষ হইতে পারি, কিন্তু মামলা সম্পর্কে আমিও বুঝি। মানুষের সাথে আমার কথা হয়, আমার নামে বের হয়ে গেছে ওয়ারেন্ট। আপনি 2-3 দিন সময় নিয়ে কি করবেন? পুলিশ আমারে জেনে পাইবো, এনেই বাটাম চালান দিব। আমার বইনে এত কিছু দরকার নাই। আমার কাছ থেকে যে টাকা নিছেন ওই টাকা আমারে ফেরত দিয়ে দেন, আমি অন্য উকিল ধরবো। আমার এসব ঝামেলা ভাল লাগে না। আমার ধরে আমার খালি বাটাম চালান দিব। এই বাবা, আস্তে। এটা ভদ্রলোকের বাড়ি, আমি কোনো ঝামেলা চাই না। তুমি যেই টাকা খরচ করেছো তার থেকে আরো বেশি দিয়ে দিচ্ছি। বাবা, এখানে 40,000 টাকা আছে। আপনি আপনার টাকা পেয়েছেন, এবার আমার বাড়ি থেকে বেরিয়ে যান। আলহামদুলিল্লাহ, আমার টাকা আমি ফেরত পাইছি। আপনার মতন উকিলের আমার কোনো দরকার নেই, আমি অন্য উকিল ধরবো। বাবা, আমি তোমাকে সামান্য একটা কাজ করে দিতে বলছিলাম, এই উকিলকে তার ঠিকানা এনে দাও, তার পরিচয় এনে দাও, পারোনি। তুমি আমার কোন কাজে আসছো? কোনো কাজে আসো নাই। ঠিক আছে, আমি নিজেই খুঁজে বের করব কে এই উকিল যে আমার কেরিয়ারে এত বড় ধাক লাগাচ্ছে। ফুল ম্যাডাম একটু বাইরে আসেন তো। কি ব্যাপার, এত রাত্রে আবার কে ডাইলো গো মা? জানি না মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম কাকি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কে ডাইগো? চিনি না তো বাবা। আমার আপনি অনেক ছোটবেলা দেখছেন তো, দক্ষিণ পাড়া আমগো বাড়ি। ও, আপা, আপনার কাছে আইছি খুব বড় একটা বিপদে পড়া। আমার কাছে এসেছেন? কিন্তু কেন? আপা, আর কোয়েন না, পড়ছি মহা এক বিপদে রে বইন। বিপদে? কি সে বাজান, খুইলা কও তো। খুইলা আর কি গমু? কে কইছিল আমার বিয়ে করতে? বিয়ে কইরা মহা এক বিপদে পড়ছি। আমি হইতাছি কাকি গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরাই, কাজ কাম করি যা, দৈনিক একটা দৈনিক আনি, দৈনিক খাই।
বউটা শুধু আমারে করে অত্যাচার। পরে শুইতে পারি না, বইতে পারি না, খাইতে পারি না। ওর এইটা লাগবো, ওইটা লাগবো, এই লাগবো, সেই লাগবো। আমার যদি দৈনিক আয় থাকে 1500 টাকা আর খরচ যদি হয় 3000 টাকা, আমি কি বাঁচমো? আমি ওরে বুঝায় বলছি, দেখো তোমার চাহিদাটা একটু কমাও। ওমা, ও আমার কোনো কথাই শোনে না। একদিন আমারে ঝাড়ু দিয়া পিটায়, একদিন আমারে বাটাম দিয়া দৌড়ানি দেয়। এই জন্য আমি ওরে বলছি যে দেখো তুমি যদি এরকম করো, আমি কিন্তু তোমার সাথে সংসার করবো না। আমার এই কথা শুই না থানায় গিয়ে করছে মামলা হ্যাঁ নির্যাতন। আমি বলো নির্যাতন করি? আমার নামে মামলা করছে নারী ও শিশু নির্যাতন। এক অ্যাডভোকেট লইছি। অ্যাডভোকেটে কি করছে শুনবেন? শুধু আমার কাছ থেকে বলে আজকে লাগবো 5000, কালকে লাগবো 2000, এরপরের দিন 3000, এরপরের দিন 10000, এইভাবে 36,000 টাকা নিয়ে গেছে আমার কাছ থেকে। ওমা, আজকে আমারে ফোন দিছে আমার এক বন্ধু, কয় কিরে তোর তো পুলিশ খুঁজতেছে। আমি কই কেন? কয় তোর নামে থানা থেকে ওয়ারেন্ট বের হয়ে গেছে। তাইলে আমার উকিল কি কাজটা করছে? আমি আপা টাকা ফেরত নিয়ে আয় পড়ছি, এলাকার মধ্যে খোঁজ খবর নিছি। ফুল চৌধুরী আপা নাকি খুব ভালো একটা অ্যাডভোকেট। আপা আপনি আমার কেমনে সহায়তা করবেন করেন। এই যে টাকা এই জায়গায় 36,000 আছে, আরো যদি লাগে আরো দিব। শুনুন, আমি আপনার বিরুদ্ধে মামলা লড়বো ঠিক আছে, কিন্তু তার বিনিময়ে আমাকে টাকা দিতে হবে না। এই পোলা, তুমি কি বোকা? তুমি আমার মাইয়ার নাম শুনে আসছো না? হ্যাঁ, আমার মাইয়া কইলাম পিপি। আমার মাইয়া ন্যায়ের পক্ষে থাকবো। তুমি যদি সত্যিই বাজান কোনো অন্যায় না করো, তাহলে তোমার কোনো টেনশন নাই। ঘরে যাইয়া নিশ্চিন্ত মনে নাকে তেল দিয়া ঘুমাও। আর তোমার পক্ষ হইয়া তোমার ন্যায় জিতে দেওয়ার দায়িত্ব তো আমার মাইয়ার। টাকা দেবা কেন? শুধু আমার মাইয়ার লেগে দোয়া করবা। আমার মাইয়া পিপি, মানে সরকারি উকিল, যারা তোমাকে মতো নষ্ট হয়ে আছে সবার পক্ষে কাজ করার জন্য তো আমি এত কষ্ট করে আমার মাইয়ার আজকে বড় করছি, তাই না রে মা? হ্যাঁ ভাই, আপনি যদি সত্যি কোনো অন্যায় না করে থাকেন, তাহলে আপনার মামলা আমি লড়বো এবং আপনাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থাও করব। হায় হায় আপা, এইটা কি কইতাছেন? ও কাকি, এইটা কি কোন? আপনার টাকা ছাড়া আমার মামলা লড়বেন? আল্লাহ, শুনেন আপা, যদি আপনি আমার ন্যায় বিচারটা পাওয়াই দিতে পারেন, আমার এই দরজাল বউয়ের হাত থেকে আমার বাঁচাইতে পারেন, এই যে 36,000 টাকা ফেরত নিয়ে আসছি, এই টাকা আমি বাড়িতে নিয়ে আমার বিছানার নিচে রেখে দিব। আমি যেদিনকে আমার মনে করেন যে মামলাটা খালাস হইব, ওই দিনকে 36,000 টাকার গরিব দুঃখী গো মিষ্টি খাওয়াই দিমু, ভরপুর দান করবো। এই 36,000 টাকার প্রতি আমার কোনো মায়া নাই। ঠিক আছে, আপনি তাহলে এখন যান, কিন্তু মামলার নথিপত্র নিয়ে আমার চেম্বারে আসিয়েন। আচ্ছা আপা, ঠিক আছে। পুলিশ পাইলে আমার দইরা নিয়ে শুধু পিটাইবো। আপনি আমার একটু আশ্বাস দিলেন, এখনো দুনিয়াতে ভালো মানুষ আছে। চল মা চল। চলো মা। এইরকম মা গরিবের উপকার করবো। আজকা তোরে বাড়িতে নিয়া দুধ দিয়ে গোসল করামু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, এই দেখেন, এটা আমার ভাই। আমার যেই ভাই কোনো অপরাধ ছাড়াই বিনা দোষে 6 মাস জেলখানায় ছিল। আপনি তো আমার ভাইরে ছাড়াই আনতে পারেনই নাই, একের পর এক আমার ডেট দিয়েছেন আর আমার কাছ থেকে টাকা খসাইছেন। কি ভাবছিলেন? হ্যাঁ, আপনি ছাড়া কি এই দুনিয়ায় ভালো কোনো উকিল নাই? শোনেন, আপনার চেয়ে ভালো উকিল পাইছি, সে আবার সরকারি উকিল। এমনকি এক মিছিলে আমার বাইরে জামিন নিয়ে দিছে। এত কথা বলবেন না। লাইফে এট দ্য ফার্স্ট টাইম আমার এমন হয়েছে যে আমি কোনো মামলা হারছি, ঠিক আছে? এমন কোনো রেকর্ড আমার লাইফে নাই। আপনি জেনে শুনেই তো আমার কাছে কেসটা করতে আসছেন, তাই না? আশ্চর্য কথাবার্তা। কোথা থেকে কোন উকিল উঠে আসছে, আমার পুরো পুরো কেরিয়ার একবারে দাগ বসায় দিচ্ছে। হয়েছে, এত কথা বলতে হবে না। আপনার ভাইয়ের জামিন হয়েছে কবে? আজকেই? হ্যাঁ, আজকে হয়েছে। শুনেন, আপনি যে উকিল সম্বন্ধে কথা বলতেছেন, আপনার ধারণা আছে সে কেমন ধরনের উকিল? আর আপনার ধারণাই নাই। আপনার ধারণা থাকতো আপনি শোনা মাত্রই তাকে সিলিন্ডার করা উচিত ছিল। শোনেন, আপনি নিজেরে বড় উকিল বইলা বেড়ান, আসলে আপনি গন্ডুও জানেন না, আপনার তো কামই হইব না। ওকে ওকে, ঠিক আছে, আমি সব বুঝতে পারছি। সে মহান বিশ্ববিখ্যাত একজন উকিল, তা আমি তার একটু দর্শন চাই। আপনি কি আমাকে তার সাথে একটু দেখা করাতে পারবেন? আমি তার সাথে একটু পরিচিত হতে চাই। হ্যাঁ, ঠিক আছে। অন্তত আমি এইটুকু বুঝতে পারতাছি যে আপনার মতো মানুষ, তার কাছ থেকে কিছু না কিছু শিখার আছে। আপনি চলেন আমার লগে, আপনার দেখাইতেছি। চল তো ভাই, আয় আয়, পিছে পিছে আয়। আসেন ম্যাডাম, আসেন আসেন আসেন। কি আশ্চর্য, আপনি আমাকে এটা কোথায় নিয়ে আসছেন? এটা তো সেই ওই গরিব দর্জি মেটার বাড়ি। আরে কি বলতেছেন না বলতেছেন, এটা দর্জির বাড়ি হইব কেন? এটা হচ্ছে সেই সরকারি উকিল ম্যাডামের বাড়ি। ওকে ফাইন, দেখি সে কোন উকিল, ডাকেন তাকে। ম্যাডাম, উকিল ম্যাডাম বাড়িতে আছে? এই সময় আবার কে আসলো মা? চল চল চল। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। উনি হচ্ছে সেই সরকারি উকিল। মাহি, তুই এখানে?
হাস্যকর ব্যাপার, তুই কিনা সরকারি উকিল। ও মাই গড, এটা আমার দেখতে হবে, আর এই দিনও আমার সামনে হাজির হবে, তাই না? ফাইজলামি করিস। এই তুই কিসের উকিল? এটা ফকিরনি কোথাকার উকিল হয় কিভাবে? মাহি, তোর কাছে কি মনে হয় আমি যেমন খুশি তেমন সাজের মঞ্চে দাঁড়িয়ে আছি? হ্যাঁ, আমি গরিব, আমার মা একজন দর্জি, তাতে কি হয়েছে? আমি আমার মার কাজকে সম্মান করি, ভালোবাসি, তাই আমি আমার মার কাজকে ভালোবেসে ওই কাজকে আমি হেল্প করি। আর তুই এসে দেখেছিস আমি দর্জি, কাপড় সেলাই করি, মন্তব্য করে ফেললি। আচ্ছা, আমি গরিব ঘরের মেয়ে দেখে কি উকিল হতে পারি না? সরকারি চাকরি করতে পারি না? আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি না? তুই বড় লোকের মেয়ে দেখে তুই ডাক্তার হবি, উকিল হবি বা পুলিশ হবি, সব অধিকার কি তোদেরই আছে? আমরা গরিব বলে কি আমাদের কোনো অধিকার নেই? হ্যাঁ রে মাহি, তোর মধ্যে না মনুষ্যত্ব বোধটা এখনো আসেনি। তুই আগের মতোই অহংকারী রয়ে গেছিস। বড় লোকের মেয়ে হয়েছিস বলে কি সব তুই কিনে নিয়েছিস? মনটাকে না এখন অন্তত একটু বড় কর। ঠিকই করছেন ম্যাডাম, এই ফালতু উকিল আমার ভাইয়ের কাছ থেকে অনেকগুলো টাকা গেছে, মাঝখান থেকে আমার তো জেল কাজ থেকে বাইর করতেই পারে নাই, আর জেলে থেকে আমার সময়গুলো নষ্ট। এই চুপ থাকেন, আপনি যে মামলায় ফাঁসছেন সেই বিষয়ে আমার হাতে অনেক প্রুফ আছে। আপনি সেটা করছেন দেখে আপনি ফাঁসছেন। আর তোকে বলি, এত কথা কিভাবে বলিস? এত কথা বলিস কিভাবে? নুন আনতে যাদের পান্তা ফুরায় তারা আবার ড্রিম পূরণ করবে, স্বপ্ন পূরণ করবে? এরকম দুই চারটে ইংলিশে কথা বললেই না নিজের ড্রিম পূরণ হয়ে যায় না। আগে লেভেল দেখবি, তারপর না ওকালতি করতে আসবি। কোথা থেকে আসছে ওকালতি করার জন্য? আবার আমাকে কথা শোনায়। এই শোন, আমার বাবার যা সম্পত্তি আছে না তা দিয়ে তোদের 10 বার কিনতে পারি। তোর মতো 100টা উকিল না আমি আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখতে পারি। এই শোন, তোর মতো অট্টালিকা বাড়িঘর না আমিও করতে পারি, কিন্তু কেন করি না জানিস? এই যে টিনের বাড়িটা দেখছিস না, এই বাড়িটা আমার শৈশব, আমার বাপের ভিটা, আমার মার হাজারো স্মৃতি। তাই তো এই টিনের ঘরটা দেখতে পাচ্ছিস না, এটা আমার বাবার শেষ স্মৃতি হিসাবে এই ঐতিহ্যটাকে আমি ধরে রেখেছি। শোনো মা, ওই দিন তুমি বাড়ির উপর এসে অনেক কথা কয়ে গেছো, কিছু কই নাই। আজ যে তোমার কিছু কমো না, খালি একখান কথাই কই মা, নিজের মনটারে বড় করো, দৃষ্টিভঙ্গিটারে বড় করো। আমরা গরিব, আমরা নুন আনতে পান্তা পুরাই, তোমার সব কথাই সত্যি। দর্জি ঠিকই কইছে, দর্জি, কিন্তু মা জানো, এই হাতে অনেক পরিশ্রম করছি, পরিশ্রম কইরা আমি নিজের হাতে আমার এই মায়াটারে বড় করছি, তার স্বপ্ন পূরণ করছি। মানে তোমরা হইতেছো আমাকে এক একজনের স্বপ্ন, তোমাকে সব তোমাকে চোখেই আমরা এই দুনিয়াটা দেখি। তুমি যদি মনের মধ্যে মা এত নোংরামি পুষে রাখো, তাহলে দুনিয়া দেখবা কোন চোখ দিয়া। আম্মা, আপনি ঠিক কইছেন। শুনেন ম্যাডাম, টাকা পয়সা দিয়ে বড় লোক হইলে হয় না, মনটারও বড় করা লাগে। এই দেখেন ওনার মনটা কত বড়। ও ভাই, আমার মনে হইতেছে কি জানেন, আসল উকিল তো উনি তো খালি নামে মাত্র। ড্যাংচা, কই, আই এম সো সরি, আমাকে তুই মাফ করে দে। আসলে আমি না নিজের অহংকারে এতটা অন্ধ হয়ে গেছি, আশেপাশে কাউকে চোখেই দেখি নাই। তুই তো আমার কলেজ ফ্রেন্ড ছিলি, তুই নিজেই তো পড়াশোনা করতেছিলি, তুই ভালো একটা স্টুডেন্ট ছিলি, তুই উকিল হতেই পারিস, তুই আরো ভালো পজিশনেও যেতে পারিস। আমার মাথায় না কখনো এটা আসেই নাই। আমি সবসময় ভাবছি আমি বড়লোক বাবার মেয়ে, আমি সব ড্রিম পূরণ করব, আমি বড় অফিসার হব, গাড়ি বাড়ি সবকিছু আমার একার অধিকার, আর কারোই না। ভুলে গেছিলাম মানুষের সাথে কিভাবে ট্রিট করতে হয়, কিভাবে সম্মান করতে হয়। তোরা না আমার চোখ খুলে দিছিস। এই যে আপনি তো আমার বান্ধবীর মা, আমার মায়ের সমতুল্য। আপনার সামনে আপনার সন্তানকে আমি অনেক কটু কথা বলছি, ছোট করে দেখছি, আমাকে দয়া করে মাফ করে দেন। আরে শোন, তোর মাপ চাইতে হবে না। আরে তুই তো আমারই বান্ধবী, মানুষ তো ভুল করে না, তুইও ভুল করেছিস। তুই আমাকে যা যা বলেছিস, যা যা করেছিস, আমি কিচ্ছু মনে রাখিনি আর রাখবো না। থ্যাঙ্কস। আর এখন শুনো, তোমরা দুজন আমার কাছে মাপ পাইবা, দয়া করে ভাতগুলা রান্সিগুলা খাইয়া যা বাবা। আরেকটা কথা শোন মাহি, আজকের পর থেকে আমি তোর বিরুদ্ধে আর কোনো মামলা লড়বো না। আমিও না। হইল, আয় আয় আয়।